ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতে আছো এবং ভালো আছো। আমাদের পারফেক্ট মিশনের পক্ষ হইতে সকল ছাত্রছাত্রীদের জানাই অ্যাডভান্স ঈদ মোবারক। মহান আল্লাহর কাছে দোয়া করব যাতে তোমাদের ঈদ ভালো যায়। তো দেখো, এর পূর্বের ক্লাসে আমরা ক্যালকুলাস বিষয়টা কি বোঝানোর চেষ্টা করেছিলাম। সেখানে দেখেছিলাম যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ব্যাপারটা কি, দুটো দুটো করে 4টা ক্লাসে আমরা ওই জায়গাগুলো বুঝিয়েছিলাম। আজকে আমরা শুরু করতে যাব যেগুলো ক্লাস 9-এ তোমরা একমাত্রিক গতি একটা চ্যাপ্টার ছিল তোমাদের, সেখানে অনেক কিছু জিনিসই তোমরা পড়েছো। ওই জিনিসগুলোই আবার আমরা শুধুমাত্র রিভিশন দেব। আমি কিন্তু খুব স্কিপ করে পড়াবো, যেহেতু এই সব জায়গাগুলো তোমরা অলরেডি জানো। যেখানে জরুরি বেশি প্রয়োজন বলার আছে সেখানে অবশ্যই বলবো, কিন্তু এই জায়গাগুলো একটু বলে যাব হালকা করে। প্রথমে দেখি যে গতির প্রকারভেদ আলোচনা করবো আজকে। গতির প্রকারভেদ। এই গতির প্রকারভেদ আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা কোনো একটা বস্তু বা বস্তু কণা কি এটা একটু ধারণা নিই। বস্তু বা বস্তু কণা, যেটাকে বলছি পার্টিকেল, এটা কি? যে কোনো বস্তু গতির ক্ষেত্রে আমরা গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে তার ঘূর্ণন গতিও থাকতে পারে। যেমন উদাহরণ হিসাবে যদি বলি যে একটা ফুটবলে যদি লাথি মারা হয়, তাহলে ফুটবলটা যেমন তার সরলরৈখিক পথে একটা দূরত্ব অতিক্রম করে, সঙ্গে সঙ্গে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে নিজ অক্ষের সাপেক্ষও ঘুরতে থাকে। আবার যখন কোনো একটা বৃষ্টির ফোঁটা যখন ভূপৃষ্ঠে পতিত হয়, তখন ওর মধ্যে একটা কম্পন, ভাইব্রেশন থাকে বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে। তো এই সমস্ত বস্তুকণার ক্ষেত্রে যদি আমরা ওই কম্পন, ঘূর্ণন এগুলোকে যদি বিচার করে গতি আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলোচনাটা খুবই জটিল হয়ে পড়বে। সেই সব ক্ষেত্রে আমরা বস্তুকণার আকার বা আয়তনকে উপেক্ষা করতে পারি। তখন বস্তুটাকে একটা জ্যামিতিক বস্তু হিসাবে ট্রিট করতে পারি, জ্যামিতিক বস্তু হিসাবে। সেই জ্যামিতিক বস্তুটাকে বলা হয় বস্তু বা বস্তু কণা। আর কোনো একটা বস্তু বাস্তবে মনে রাখবে যে জ্যামিতিক বিন্দুর সঙ্গে তুলনীয় বাস্তবে কোনো এরকম বস্তু নেই, কিন্তু আমরা আমাদের আলোচনার সুবিধার্থে কোনো একটা বস্তুকে বস্তু কণা হিসাবে আলোচনা করতে পারি। এবং কোনো একটা বড় যদি আকারের বস্তু হয়, সেটাকে অসংখ্য বস্তু কণার সমষ্টি হিসাবেও আলোচনা করতে পারি। তাহলে বস্তু কণা জিনিসটা কি বোঝালাম। এবার দেখো যে গতির প্রকারভেদে প্রথমে গতিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চলন গতি, চলন গতি, আর একটা হচ্ছে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। চলন গতি ব্যাপারটা কি? অর্থাৎ যদি কোনো বস্তু একটা সরলরেখা বরাবর গতিশীল হয়, তবে তার গতিকে বলা হয় চলন গতি। কেমন? যে ছাদ থেকে যদি একটা ঢিলকে যদি ছেড়ে দেওয়া হয় এভাবে, তাহলে সে কি হবে? একটা সরলরেখা বরাবর কি হবে? ভূপৃষ্ঠের দিকে পতিত হবে। সেক্ষেত্রে তার গতিটাকে কি বলবো? চলন গতি। কিংবা কোনো একটা বস্তু যদি সমতলে, কোনো একটা মোটর গাড়ি যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, তবেও তার গতিকে চলন গতি বলতে পারবো। চলন গতির বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখবো। ধরে নাও এইরকম একটা বস্তু নিলাম আমি, পি কিউ আর, একটা বস্তু নিলাম। এই বস্তুটা অসংখ্য বস্তু কণার সমন্বয়ে তৈরি। তাহলে এই চলন গতির ক্ষেত্রে ধরে নাও এই বস্তুটা এই যে একটা রেখা বরাবর যাচ্ছে, কোনো এক সময় হয়তো এখানে আসলো, অপর একটা সময়ে ধরে নাও এরকম জায়গাতে আসলো। এক্ষেত্রে যদি এখানে আমি বিন্দুগুলো নিই, যে অসংখ্য বিন্দুর মধ্যে এটা যদি এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, এখানে যখন আসলো তখন হয়তো ধরে নিলাম এটা এ ড্যাশ, এই জায়গাটা ধরে নিলাম বি ড্যাশ, এটা ধরে নিলাম সি ড্যাশ।
এখানে পাইতে আসলে তখন এ ডবল ড্যাশ, এখানে বি ডবল ড্যাশ, এখানে ধরে নাও সি ডবল ড্যাশ। এক্ষেত্রে চলন গতির ক্ষেত্রে কি হবে, যে এই কোণাগুলো এই যে আমি ধরেছি এখানকার কোণা কিংবা এখানকার কোণা, এই যে কোণাগুলো যে ধরেছি, এই যে গতিগুলো কি হবে, এ এ ড্যাশ এ ডবল ড্যাশ, বি বি ড্যাশ বি ডবল ড্যাশ, সি সি ড্যাশ সি ডবল ড্যাশ। এই যে গতিগুলো কি হবে, এরা পরস্পর সমান এবং সমান্তরাল হবে চলন গতি যদি হয়। আবার এদের যে কোনো এক নম্বর বৈশিষ্ট্য হলো, দু নম্বর বৈশিষ্ট্য কি, যে চলন গতির ক্ষেত্রে এই যে এখন যদি এ আর বি এই যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা এবং কিছুক্ষণ পরে ওই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা ধরে নাও কোনো একটা অন্য অবস্থানে ওই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা, এই দূরত্বগুলো কি হবে, সব সময় কি হবে, যে এ বি সমান কি হবে, এ ড্যাশ বি ড্যাশ অবশ্যই হবে, এবং এ বি কি হবে, এ ড্যাশ বি ড্যাশের সঙ্গে সমান্তরাল হবে। অর্থাৎ সংযোগকারী যে কোনো দুটি বিন্দুর মধ্যে বর্তী দূরত্ব সবসময় কি থাকবে, ফিক্স থাকবে যদি বস্তুটা চলন গতি হয়। এবার ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন কি, অর্থাৎ কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিংবা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তবে তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। কিরকম, যেমন ধরে নাও যে কোনো একটা লাট্টু তার একটা রোটেশন অ্যাক্সিসকে কেন্দ্র করে হয়তো ঘুরছে, সেক্ষেত্রে সেটা একটা ঘূর্ণন গতির উদাহরণ হলো। আবার কোনো ফ্লাই হুইল, আমার হাতে যে এটা ধরে নাও এর মধ্য দিয়ে একটা অ্যাক্সিস চলে গেছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে এইভাবে ধরে নাও ঘুরছে, তাহলে এটাও একটা ঘূর্ণন গতির উদাহরণ। আবার কোনো গাড়ি যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে বাঁক নিয়ে ঘুরে, তবেও সেটা একটা ঘূর্ণন গতি হতে পারে। এই ঘূর্ণন গতির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ঘূর্ণন অক্ষটা বস্তুর মধ্যবর্তী কোনো বিন্দুতে হতে পারে, মধ্যবর্তী কোনো অ্যাক্সিস হতে পারে, অ্যাক্সিস অফ রোটেশন যেটাকে বলা হয়। আবার ঘূর্ণন বিন্দুটা বস্তুর বাইরেও হতে পারে, যেমন কোনো একটা গাড়ি যদি বৃত্তাকার পথে ঘোরে তবে সেক্ষেত্রে ঘূর্ণন অক্ষটা কি হবে, বাইরে। যেমন এখানে ধরে নাও এই কোনো একটা সার্কেলকে কেন্দ্র বৃত্তাকার পথে কোনো একটা গাড়ি ধরে নাও এইভাবে মুভমেন্ট করছে, সেক্ষেত্রে এটা হবে কি তার রোটেশন অ্যাক্সিস, তাহলে গাড়ি বাইরে ঘূর্ণন অক্ষটাও থাকতে পারে। এরকম গতিকে বলবো আমরা ঘূর্ণন গতি। আরেকটা রয়েছে মিশ্র গতি। মিশ্র গতি ব্যাপারটা কি, অর্থাৎ কোনো বস্তুর যদি একই সঙ্গে চলন গতি এবং ঘূর্ণন গতি উপস্থিত থাকে তবে তার গতিকে বলবো আমরা মিশ্র গতি। কিরকম, উদাহরণ হিসাবে যদি বলি, যে যেমন আমাদের আর্থ, পৃথিবী যে সূর্যের চারদিকে যে ঘুরছে, এই গতিটা একটা মিশ্র গতির উদাহরণ বলতে পারবো। কেন, পৃথিবী নিজ অক্ষের চারপাশে 24 ঘন্টায় কি করে এক পাক খায়, আবার কি সূর্যকে 365 দিনে একবার প্রদক্ষিণ করে, তার মানে কি দুটোই গতি একসঙ্গে আছে তার। কিংবা গরুর গাড়ির চাকার ঘূর্ণন, গরুর গাড়ি যখন ঘুরছে একটা ডিস্টেন্স অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে কি হয়, যে চাকাটা একটা অক্ষের সাপেক্ষে রোটেশনাল মোশন অর্থাৎ ঘূর্ণন গতি হয়, আবার চাকাটা কি সামনের দিকে একটা কিছুটা দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে চলন গতি হয়। তাহলে গরুর গাড়ির চাকার ঘূর্ণনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে তার কি চলন এবং ঘূর্ণন উভয় গতি উপস্থিত আছে। এরকম গতিকে বলবো আমরা মিশ্র গতি। এবার চলন ঘূর্ণনের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, এগুলো একটু দেখে নেবে। যে চলনের ক্ষেত্রে কি সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে, ঘূর্ণনের ক্ষেত্রে কি বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে। চলনের ক্ষেত্রে কি হচ্ছে, দিকটা সর্বদা কি হচ্ছে, অপরিবর্তিত থাকছে। ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে, ঘূর্ণন অক্ষটা সর্বদা অপরিবর্তিত থাকবে। এগুলো কিছু পার্থক্য আছে, সেগুলো তোমরা দেখে নেবে। এবার আমরা যে গতি সংক্রান্ত কতগুলো ভৌত রাশি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। গতি সংক্রান্ত ভৌত রাশি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি, গতি সংক্রান্ত কিছু ভৌত রাশি সম্পর্কে আলোচনা করব। প্রথমে হচ্ছে দূরত্ব। দূরত্ব বা ডিস্টেন্স, এটা কি, অর্থাৎ কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে,
সেই স্থান পরিবর্তন সরল রৈখিক পথে হতে পারে, বক্র রৈখিক পথে হতে পারে। ধরে নাও এই যে এখান এ একটা পয়েন্ট থেকে বি অপর একটা পয়েন্টে কোনো একটা বস্তু এইভাবে ধরে নাও গেল, এটা সরলরেখা বরাবর গেল, আবার এইভাবেও যেতে পারে কিংবা এরকম ভাবেও যেতে পারে। দূরত্ব বলতে বলা হয় যে বস্তু তার প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যে বক্ররেখা বরাবর যে গেল, প্রত্যেকটা কে যদি যুক্ত করা হয় তাহলে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব হয়। দূরত্বের কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ থাকবে না, বলে দূরত্ব হবে একটা স্কেলার রাশি। কিন্তু এখানে যদি সরণ বলি বা ডিসপ্লেসমেন্ট, সরণ ডিসপ্লেসমেন্ট, এক্ষেত্রে কি হবে, ডিসপ্লেসমেন্ট কি হবে, যে বস্তু কোণা এ একটা পয়েন্ট ধরলাম, বি অপর একটা পয়েন্ট ধরলাম, এই যে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক পথটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ। সেক্ষেত্রে সরণের কি হবে, নির্দিষ্ট একটা দিক থাকবে এবং নির্দিষ্ট একটা মান থাকবে, বলে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এই জায়গা থেকে ধরে নাও, এই জায়গাতে যখন আসলো এ থেকে বি, এটাকে বলা হয় তার ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক বিন্দু, এটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। সেক্ষেত্রে সরণটাকে লেখা হয় ভেক্টর কোয়ান্টিটিটাকে এ বি, এর উপরে একটা তীর মেরে দেওয়া হয়। এবার তীরের একটা ডিরেকশন, তীরের অভিমুখটা কি নির্দেশ করবে, প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুটা হচ্ছে বি, ওই জন্য তীরটা মারবো আমি এই অভিমুখে। যদি বি থেকে এ তে সরণ বোঝানো হতো তাহলে তীরটা তখন মারা হতো এই উল্টোমুখী করে। তার মানে এটা বুঝতে পারছো যে এ বি দ্বারা কি নির্দেশ করছে, ম্যাগনিটিউড, আর তীরটা কি নির্দেশ করছে, দিক বা অভিমুখ। বলে মনে রাখবে সরণ একটা ভেক্টর রাশি। সরণের ক্ষেত্রে নির্দিষ্ট একটা দিক থাকবে। এখানে দেখব যে প্রাথমিক এবং অন্তিম অবস্থানে, যেমন কোন একটা বস্তুর ক্ষেত্রে বললাম যে আমি হয়তো বললাম যে প্রথমে একটা বস্তু, আমরা ডিরেকশন এইভাবে জানি যে এটাকে আমরা বলি নর্থ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবার কোন একটা বস্তু হয়তো বললাম যে পূর্ব দিকে প্রথমে 4 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে একটা অবশ্যই দিক উল্লেখ করছি যে এই দিক বরাবর। আবার উত্তর দিকে ধরে নাও 3 মিটার দূরত্ব অতিক্রম করলো, এতটুকু, তাহলে 3 মিটার দূরত্ব, প্রথমে এ বি, এটা সি পয়েন্টে গেল। এবার এগুলো কিন্তু এ বি প্লাস বিসি, এটা কিন্তু দূরত্ব হলো, কিন্তু সরণ বলা হচ্ছে যে বস্তুকণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক পথটাই হলো সরণ। এক্ষেত্রে সরণটা কিন্তু এসি, সরণ হলো এসি। যদি এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সরণ হবে কি, এটা অতিভুজ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এসি সমান এসি। যদি এরকম এটা ম্যাগনিটিউড বোঝানো হয় তখন কি হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তখন কি হবে 5। তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এখানে কত, অতিক্রান্ত দূরত্ব 3 প্লাস 4 সমান হচ্ছে 7 ইউনিট, 7 ইউনিট, কিন্তু সরণটা কত 5 ইউনিট। ওই জন্য যে কোনো একটা বস্তু যদি সরল রৈখিক পথে দূরত্ব অতিক্রম করে তাহলে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মানটা সমান হতে পারে, কিন্তু যদি বক্র রৈখিক পথে গতিশীল হয় তাহলে অতিক্রান্ত দূরত্বের মানটা বেশি হবে, সরণের মানটা তার সাপেক্ষে কম হবে। ওই জন্যই অতিক্রান্ত দূরত্ব সবসময় সরণের অপেক্ষা সমান হতে পারে কিংবা বেশি হবে, কিন্তু কখনো সরণ অপেক্ষা কম হবে না। এবার সরণের কে আমরা জ্যামিতিক ভাবে সরণ, শূন্য সরণ ব্যাপারটা কি একটু দেখি। শূন্য সরণ, এখন কোন একটা বস্তু ধরে নাও এ একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, এবার বিভিন্ন পথে ঘুরে আবার যদি এ বিন্দুতে এসে উপস্থিত হয়, তবে বস্তুকণা দ্বারা অতিক্রান্ত সরণটা কি বলবো, শূন্য। এটাকে বলা হয় শূন্য সরণ। অর্থাৎ কোন একটা বস্তুকণার প্রাথমিক এবং অন্তিম বিন্দু যদি মিশে যায় তবে বস্তুকণার সরণ হয় শূন্য, এটাকে আমরা বলি শূন্য সরণ। মনে রাখবে শূন্য সরণের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না।
শূন্য সরণ। এবার সরণকে জ্যামিতিক ভাবে কিভাবে প্রকাশ করব 3D তে ধরে নাও যে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, আমি এটা x অ্যাক্সিস বলছি, এটা y অ্যাক্সিস। p পয়েন্টে কোনো একটা বস্তু আছে, এর কোঅর্ডিনেট বলছি x, y। তাহলে এইটা নিশ্চয় এই বরাবর একটা ডিসটেন্স x অতিক্রম করেছে, এই বরাবর y দিয়েছে, দিয়ে এতটুকু হয়েছে x, y, এটা ধরে নিলাম r। তাহলে এটা এর ক্ষেত্রে আমরা এই যে r OP এই যে রেখাটা পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে একটা কোণ তৈরি করলো আলফা। এক্ষেত্রে ম্যাগনিটিউডটা যদি দেখি যে OP ম্যাগনিটিউড সমান হবে √r x² + y²। সঙ্গে সঙ্গে এর ডিরেকশন দরকার আছে। ডিরেকশন সব সময় কি ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন যখন দুটোই থাকবে তখন সেটাকে ভেক্টর কোয়ান্টিটি বলবো। এবার ভেক্টর কোয়ান্টিটি ধরে নাও আমাকে যদি এখন বলা হয় যে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরো কিংবা 60 ডিগ্রি কোণে দাঁড়াও, তাহলে আমি তখনই আমাকে প্রশ্ন করতে হবে যে কার সাপেক্ষে 60 ডিগ্রি কোণ করব। নিশ্চয়ই করতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে কোন কিভাবে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা করব। এখন যদি বলা হয় পূর্ব দিকের সাপেক্ষে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবে, তাহলে পূর্ব দিককে আমরা আগে রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স অ্যাক্সিস হিসাবে ধরে নিলাম, তার সাপেক্ষে আমি কি করলাম 60 ডিগ্রি ঘুরে দাঁড়ালাম, তবে আমার 60 ডিগ্রি ঘোরা হলো। ঠিক তেমনি এখানে রেফারেন্স এক্স অ্যাক্সিসকে, ধনাত্মক এক্স অ্যাক্সিসকে রেফারেন্স করে এই যে একটা কোণ তৈরি করলো। এই কোণটা যখন হলো tan অফ আলফা সমান কি হবে লম্ব y অতিভুজ। লম্ব এক্ষেত্রে y, অতিভুজ কি এই যে √r না, tan মানে কি লম্ব y গুণি, তাহলে y/x। এবার আলফা সমান কি হবে tan ইনভার্স y/x। তাহলে এই আলফাটা কি নির্দেশ করছে x অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে p বিন্দুটা রয়েছে সেটা নির্দেশ করছে। এইভাবে জ্যামিতিক ভাবেও সরণকে প্রকাশ করা হয়। এবার 3 ডাইমেনশনাল স্পেসে যদি আমি কোন একটা সরণকে যদি প্রকাশ করি তাহলে কি হবে 3D তে। ধরে নাও যে এরকম ভাবে 3 ডাইমেনশনাল স্পেস নিচ্ছি, এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এটা ধরে নাও আমি x কোঅর্ডিনেট বলছি, এটা y বলছি, এটা z অ্যাক্সিস বলছি। এবার 3 ডাইমেনশনাল স্পেসে দুটো পয়েন্ট নিলাম, ধরে নাও এটা a পয়েন্ট নিলাম, এর একটা কোঅর্ডিনেট হবে x1 y1 z1, b অপর একটা পয়েন্ট, এর একটা কোঅর্ডিনেট ধরলাম x2 y2 z2। তার মানে এই যে এটুকু যদি আমি সরণ বের করি, সরণ AB, এই AB যখন সরণ বের করব AB দূরত্বটা সরণটা, তখন আমাকে কি করতে হবে ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট x অ্যাক্সিসের একটা আছে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস কি করতে হবে y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে AB টোটাল সরণটা আমি পাবো এই ক্ষেত্রে 3 ডাইমেনশনাল স্পেস হইলে। এবারে এইভাবে আমরা করব দুটো পয়েন্টে এইরকম করে আমরা সরণ দেখব। এগুলো তোমরা ক্লাস 9 এও পড়েছো যে কোনো একটা বস্তু ধরে নাও বৃত্তাকার পথে ঘুরে ব্যাস বরাবর কিংবা বৃত্তাকার পথে ঘুরে এক জায়গা থেকে অপর জায়গা না, যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো সেই বিন্দুতে এসে উপস্থিত হলো। বস্তু দ্বারা অতিক্রান্ত সরণ এবং দূরত্ব নির্ণয় করো। সরণ কিন্তু প্রাথমিক এবং অন্তিম বিন্দু যদি একই হয়ে যায় তাহলে শূন্য সরণ, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কি হবে বৃত্তের পরিধিটা 2πr, তাই তো? তাহলে এই সরণের সম্পর্কে আমাদের আলোচনা হলো ভেক্টর কোয়ান্টিটি, যার ডাইমেনশন হলো l, সিজিএস ইউনিট হলো সেন্টিমিটার, এসআই তে হচ্ছে মিটার, আর এফপিএস এ হচ্ছে ফুট বা ফিট বলা হয়। এবার আমরা সরণ হয়ে গেল, এবার দ্রুতি বা স্পিড কি, শুধুমাত্র ভৌত কোয়ান্টিটি গুলো দেখব আমরা। দ্রুতি বা স্পিড সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার দূরত্ব অতিক্রম করার হারকেই বলা হয় দ্রুতি বা স্পিড। দ্রুতি এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট অভিমুখ বলার কোনো প্রয়োজন নেই, বলে দ্রুতি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। বলছি তাহলে দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময় সমানই হচ্ছে দ্রুতি। এর নির্দিষ্ট
অভিমুখ থাকবে না। যেমন আমাদের দেখবে যে বাসগুলো, যে বাস চলে, লরিতে হয়তো লেখা থাকে 40 কিমি পার আওয়ার, কিন্তু 40 কিমি পার আওয়ার ভেলোসিটি লেখা থাকে না। কেন? যে বাসটা যখন গতিশীল হয় তখন ওর অভিমুখ কিন্তু সবসময় একই ডিরেকশনে থাকে না। আমরা দেখি যে ধরে নাও একটা বাস শাহবাজপুর থেকে বালিয়াডাঙ্গা গেল, একটা নির্দিষ্ট মুখ করে গেল, আবার বালিয়াডাঙ্গা থেকে যখন কালিয়াচক ঘোরার প্রয়োজন হয় তখন ব্যাক করার প্রয়োজন হয়, মালদা যাওয়ার প্রয়োজন হয় তখন অভিমুখ চেঞ্জ করার প্রয়োজন হয়, সামনে কোনো প্যাসেঞ্জার পড়লে পারে কিংবা কোনো ব্যক্তি পড়লে তাকে বাঁচানোর জন্য ব্যাক করার প্রয়োজন পড়ে, বলে প্রতি মুহূর্তে কি হয়, অভিমুখটা বদল হয়। বলে সেক্ষেত্রে ওই জন্য গাড়ির সামনে স্পিড কথাটা লেখা থাকে, ভেলোসিটি থাকে না। ভেলোসিটি হলে ওটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে, বলে স্পিড লেখা থাকে। তাহলে দ্রুতি আমি যদি বলি যে কোনো গাড়ির স্পিড হলো 40 কিমি পার আওয়ার, উক্তিটি সত্য, কিন্তু স্পিড যদি 40 কিমি পার আওয়ার বলি তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তখন বলতে হলে না, ভেলোসিটি যদি বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ভেলোসিটি যখন পড়াবো, একটু পরেই আলোচনা করবো, তখন কিন্তু অবশ্যই তার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দুটোই একসঙ্গে নির্দেশ করতে হবে, তখন সেটা হবে ভেলোসিটি। তো এখানে দ্রুতির ক্ষেত্রে দেখতে পেলাম যে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, যেমন দূরত্ব। এখন যদি এর ইউনিট বের করি, দূরত্বের জন্য সিজিএস পদ্ধতিতে সেমি, সময়ের জন্য কি সেকেন্ড, তাহলে সেমি পার সেকেন্ড হয়ে যাবে। এবার এসআইকে যদি বের করি তাহলে দূরত্বের জন্য মিটার, সময়ের জন্য সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। যদি এর পিএসএ করি তাহলে এটা কি হবে, ফিট পার সেকেন্ড হয়ে যাবে। এবার ডাইমেনশন যদি বের করি, দূরত্বের জন্য এল, সময়ের জন্য টি, ওই জন্য দূরত্বের ডাইমেনশন হয়ে যাবে এলটি মাইনাস, না দ্রুতির ডাইমেনশন হয়ে যাবে এলটি মাইনাস 1। তাহলে এই হয়ে গেল ইউনিট ডেফিনেশন, ইউনিট ডাইমেনশন। এবার দ্রুতি সবসময় কিন্তু কোনো একটা বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম নাও করতে পারে। যেমন কোনো একটা বাস শাহবাজপুর থেকে মজমপুর পর্যন্ত একটা স্পিড নিয়ে গেল, মজমপুর থেকে শেরশাহী পর্যন্ত অপর একটা স্পিড নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি স্পিডটাও ফিক্স থাকে না, অর্থাৎ প্রতি মুহূর্তে হয়তো বদল হয়। সেক্ষেত্রে আমাদের কি, তার জন্য আমাদের গড় দ্রুতি নির্ণয়ের প্রয়োজন পড়ে। প্রথমে আমরা দেখব সমদ্রুতি। সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড, সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড কি, অর্থাৎ যে কোনো দুটি নির্দিষ্ট সময় ব্যবধানে কোনো বস্তু কণা যদি সমান দূরত্ব অতিক্রম করে তবে তার দ্রুতিকে বলা হয় সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। আর একটা হচ্ছে অসমদ্রুতি। অসমদ্রুতি অর্থাৎ যদি কোনো বস্তুকণা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে তবে তার দ্রুতিকে বলা হয় অসমদ্রুতি বা নন ইউনিফর্ম মোশন। অসমদ্রুতির ক্ষেত্রে আমাদের তখন গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড নির্ণয় করার প্রয়োজন পড়ে। গড় দ্রুতি কি বলবো, যে ধরে নাও যে কোনো একটা বস্তুকণা t1 সময়ে l1 দূরত্ব অতিক্রম করলো, অপর একটা t2 সময়ে l2 দূরত্ব অতিক্রম করলো, t3 সময়ে l3 দূরত্ব অতিক্রম করলো। তাহলে যদি গড় দ্রুতি অ্যাভারেজ স্পিড যদি বের করতে চাই, অ্যাভারেজ স্পিড যদি বের করতে চাই, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ l1 প্লাস l2 প্লাস l3 বাই মোট সময় t1 প্লাস t2 প্লাস t3। তার মানে গড় দ্রুতি কি, যে মোট অতিক্রান্ত দূরত্ব ভাজিত মোট সময় কেই বলা হয় গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। তাহলে গড় দ্রুতি ব্যাপারটা বোঝা গেল। এবার যেটা খুবই আমরা করছিলাম যে কলন বিদ্যার প্রয়োগে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি, তাৎক্ষণিক দ্রুতি। দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তাৎক্ষণিক দ্রুতি কি, অর্থাৎ কোনো বস্তুকণা কোনো এক মুহূর্তের দ্রুতিকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড।
কোনো এক মুহূর্ত, যেমন ধরে নাও কোনো একটা ট্রেন, হয়তো বললাম যে 0.5 সেকেন্ড সময় অবকাশে হয়তো 20 মিটার দূরত্ব অতিক্রম করলো। এবার এর যদি আমরা 20 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে 1 সেকেন্ড সময় অবকাশে কত দূরত্ব অতিক্রম করবে? হয়তো 40 মিটার, তাই তো? তাহলে এই যে 5 সেকেন্ড সময়টা ট্রেনের স্পিডের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, যে ক্ষুদ্র একটা সময় হচ্ছে বলে ওই মুহূর্তের স্পিডটাকে বলবো তাৎক্ষণিক স্পিড। এবার 0.5 সেকেন্ড সময়টা অন্য কোনো বস্তুকণার গতির ক্ষেত্রে ক্ষুদ্র নাও হতে পারে। যেমন কোনো একটা ঢিল যদি ধরে নাও একটা 5তলা বাড়ির উপর থেকে পড়ছে, সেক্ষেত্রে 0.5 সেকেন্ডটা লার্জ সময়, বেশি সময় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তখন হয়তো 1/10 সেকেন্ড কিংবা 1/20 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডকে যদি 10 ভাগ বা 20 ভাগ করে দিই, তাহলে সেই যে ক্ষুদ্র একটা টাইম, সেই সময়টা কি আমাদের তাৎক্ষণিক টাইমে পড়বে। খুবই অল্প সময়ের দ্রুতিটাকেই বলবো তাৎক্ষণিক দ্রুতি। সেক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুতি যদি প্রকাশ করতে হয়, তাহলে কিন্তু আমরা তখন ক্যালকুলাসের হেল্প নিয়ে প্রকাশ করি। ক্যালকুলাসের হেল্পই, অর্থাৎ টাইমটা যদি ডেল টি টেন্ডস টু 0 হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, ডেল টি সময় অবকাশে ধরে না ক্ষুদ্র একটা দূরত্ব অতিক্রম করলো, সেটা হচ্ছে ডেল এল। তখন তাৎক্ষণিক দ্রুতিকে আমরা প্রকাশ করি যে লিমিট, এভাবে প্রকাশ করতে শিখেছি যে ডেল টি অ্যাপ্রোচিং টু 0 বা টেন্ডস টু 0 ডেল এল বাই ডেল টি, যেটাকে আমরা ডিএল বাই ডিটি দিয়ে প্রকাশ করেছি। তাহলে এইভাবে তাৎক্ষণিক স্পিডকে প্রকাশ করা হয়। তাহলে তাৎক্ষণিক স্পিড কি বলছি, যে কোনো বস্তুকণার কোনো এক মুহূর্তের দ্রুতিকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কিংবা এভাবেও বলতে পারো যে কোনো বিন্দু থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো বস্তুকণা যে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করার হারের সীমাস্ত মানটাকেই বলা হয় ওই বিন্দুতে বস্তুকণার তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তাৎক্ষণিক দ্রুতি আমাদের বিভিন্ন ক্ষেত্রে জানার প্রয়োজন হতে পারে। যেমন ধরে নাও কোনো একটা গাড়িতে যে স্পিডোমিটার লাগানো থাকে না, যখন আমরা কোনো একটা গাড়ি প্রথম স্টার্টিং পয়েন্ট থেকে আস্তে আস্তে যখন ভেলোসিটি বাড়াই, তখন স্পিডোমিটারের কাঁটাটা কি হয়, ভেলোসিটিটা নির্দেশ না, দ্রুতিটা নির্দেশ করে। আবার যখন আমরা ইউনিফর্ম স্পিড নিয়ে চলি, তখন কাঁটাটা স্থির হয়ে যায়। অর্থাৎ ওই কাঁটাটার অবস্থান দেখে কোনো এক মুহূর্তে আমরা স্পিড নির্ণয় করতে পারি। এবার যদি অসম দ্রুতি হয়, তবে সেক্ষেত্রে কাঁটাটা কিন্তু স্থির থাকে না, কিন্তু ইউনিফর্ম স্পিড যদি হয় তাহলে কাঁটাটা স্থির থাকে। সেই স্পিডোমিটারের দ্বারা বোঝানো হয়। যেমন এখানে তাহলে সমদ্রুতি, অসম দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, অ্যাভারেজ দ্রুতি পড়লাম। ঠিক তেমনি ভেলোসিটি যখন পড়বো, তখনও এই জায়গাগুলো আমাদের আবার পড়তে হবে। তাহলে তাৎক্ষণিক দ্রুতি ব্যাপারটা হলো, এবার দেখো ভেলোসিটি বা গতিবেগ, বেগ বা গতিবেগ বা ভেলোসিটি, এটা বলা হচ্ছে যে কোনো বস্তুকণার সরণের হারকেই বলা হয় গতিবেগ বা ভেলোসিটি। অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের হারকেই বলা হয় গতিবেগ বা ভেলোসিটি। তার মানে গতিবেগ বা বেগ সমান হচ্ছে, তখন কি করেছিলাম, দূরত্ব বাই সময়, এখানে কি করব, সরণ বাই সময়, সরণ বাই সময় হচ্ছে বেগ। তাহলে সরণ যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখবে কোনো একটা রাশির মধ্যে সাধারণত একটা ভেক্টর যদি ঢুকে যায়, রাশিটা সাধারণত ভেক্টর হয়। ভেক্টর হবে এরকম কোনো কথা নেই, কিন্তু সাধারণত ভেক্টর হয়। তাহলে এই যে বেগ হচ্ছে, যেহেতু সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি ঢুকে গিয়েছে, বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু ঢুকে গেলেই ভেক্টর হবে এরকম কোনো মানে নেই। যেমন তোমরা হয়তো ক্লাস 9-এ করেছো যে কার্য সমান জানো যে বল ইন্টু সরণ। সেখানে বল এবং সরণ উভয়ই ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু কার্য হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি।
অর্থাৎ দুটি ভেক্টরের সমন্বয়ে তৈরি কিন্তু নিজে একটা কি বলতো স্কেলার কোয়ান্টিটি। কিন্তু এটা আমি সাধারণত বললাম যে একটা যদি ভেক্টর ঢুকে যায় সাধারণত সেটা ভেক্টর কোয়ান্টিটি হয়। এবার সরণ তাহলে হ্যাঁ বেগের দেখলাম, বেগের এবার তাহলে ইউনিট দেখব। সিজিএস সরণের জন্য সেমি, সময়ের জন্য সেকেন্ড। এসআই তে যদি করি মিটার পার সেকেন্ড, এফপিএস এ যদি করি তাহলে ফিট পার সেকেন্ড হবে। এবার যদি ডাইমেনশন বের করি তাহলে সরণের জন্য এল, টাইমের জন্য টি, তাহলে কি হয়ে যাবে এলটি মাইনাস 1। ইউনিট আর ডাইমেনশন চ্যাপ্টারটা শুরু করি তখনই বলেছি শুরু হলো কখনো শেষ হবে না। সব সময় এই চ্যাপ্টারটা যেমন আমরা ভৌত কোয়ান্টিটি পেতে পেতে থাকবো, ইউনিট এবং ডাইমেনশন আমরা নির্ণয় করতে থাকবো। এবার ভেলোসিটির ব্যাপারে তার মানে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দুটোই থাকতে হবে, তবেই সেটা হবে ভেলোসিটি। এখন যদি বলা হয় কোনো বস্তু কণার গতিবেগ কিংবা কোনো একটা বাসের গতিবেগ 50 কিমি পার আওয়ার, তাহলে উক্তিটা কিন্তু সত্য নয়। 50 কিমি পার আওয়ার কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, সেক্ষেত্রে উক্তিটা কিন্তু সম্পূর্ণ স্টেটমেন্টটা পূর্ণ হলো না। এবার যদি বলা হয় কোনো একটা বাসের ভেলোসিটি পূর্ব দিকে 50 কিমি পার আওয়ার, তাহলে উক্তিটা ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু সত্য হলো। তার মানে ভেলোসিটি যখন কোনো বস্তু বলতে যাব তখন ম্যাগনিটিউড অর্থাৎ মান, ডিরেকশন অর্থাৎ অভিমুখ দুটোই একই সঙ্গে উল্লেখ করতে হবে, তখনই সেটা হবে ভেলোসিটি বা গতিবেগ। এবার ভেলোসিটির ক্ষেত্রেও আমরা যে এর যেমন ওখানে গড় ভেলোসিটি, তাৎক্ষণিক ভেলোসিটি, অসমবেগ, সমবেগ এই ব্যাপারগুলো জানলাম, এখানেও জানলাম। প্রথমে দেখো যে সমবেগ, সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি অর্থাৎ নির্দিষ্ট সময় অবকাশে নির্দিষ্ট অভিমুখী কোনো বস্তু যদি সমান সমান সরণ হয় তবে তাকে বলা হয় সমবেগ বা ইউনিফর্ম স্পিড। অর্থাৎ কোনো একটা বস্তুর মান এবং অভিমুখ যদি একই সঙ্গে অপরিবর্তিত থাকে তবে তার গতিবেগকে বলা হয় সমবেগ। আর একটা হচ্ছে অসমবেগ, অসমবেগ এক্ষেত্রে নন ইউনিফর্ম ভেলোসিটি। ব্যাপারটা কি, অর্থাৎ কোনো একটা বস্তু কণা যদি হয় মান, না হয় অভিমুখ, না হয় উভয়, কোনো একটা যদি বদলে যায় তবেই বস্তুটার গতিবেগকে বলবো অসমবেগ। অর্থাৎ ধরে নাও যে কোনো একটা বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে কিন্তু অভিমুখ ঠিক নেই, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রেও সেটা হবে অসমবেগ। আবার কোনো একটা বস্তু অভিমুখ ঠিক আছে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সরণ হচ্ছে, সেটাও হয়ে গেল অসমবেগ। যেমন আমি বলতে পারি যে কোনো একটা বস্তুকে যদি উপর থেকে যদি ফেলা হয় তাহলে অভিমুখ ঠিক আছে, সবসময় কি নিচের দিকে পড়ছে, অভিমুখ ঠিক আছে, কিন্তু আমরা জানি এটা অভিকর্ষজ ত্বরণের অবাধে যদি ফেলা হয় অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ে, তাহলে ওর স্পিডটা না ভেলোসিটিটা কি হচ্ছে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু সমবেগ বলতে পারবো না, কি বলবো অসমবেগ। অর্থাৎ অসমবেগ হয় যদি কোনো বস্তু কণার বেগের মান কিংবা অভিমুখ কিংবা একই সঙ্গে উভয়ই যদি পরিবর্তিত হয়ে যায় তবে তাকে বলবো অসমবেগ। আর বেগের মান অভিমুখ একই সঙ্গে, মান এবং অভিমুখ উভয় যদি অপরিবর্তিত থাকে তবে তাকে বলবো সমবেগ। আর একটা হচ্ছে গড় বেগ। গড় বেগ নির্দিষ্ট অভিমুখে কোনো একটা বস্তু ধরে নাও যে t1 সময় অবকাশে l1 দূরত্ব অতিক্রম করলো, t2 সময় অবকাশে l2 দূরত্ব, t3 সময় অবকাশে l3 দূরত্ব অতিক্রম করলো, তাহলে গড় বেগ সমান হবে, গড় বেগ সমান হবে এভারেজ ভেলোসিটি, মোট অতিক্রান্ত দূরত্ব বলবো না, সরণ বাই মোট সময় t1 প্লাস t2 প্লাস t3। অর্থাৎ গড় বেগ কাকে বলবো, যে মোট অতিক্রান্ত সরণ
ভাজিত মোট সময়কে বলা হয় গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে গড় বেগ হলো। এবার এখানে তাৎক্ষণিক বেগ, এই ব্যাপারটা তাৎক্ষণিক বেগ, আর একটা রয়েছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ভেলোসিটি। তাৎক্ষণিক বেগটা কি? অর্থাৎ কোনো বস্তু কণার কোনো এক মুহূর্তে বেগকেই বলা হয় তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কোনো এক মুহূর্তে, অর্থাৎ সেই সময়টা কি হবে? ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। সেক্ষেত্রে কলনবিদ্যার প্রয়োগে যদি আমরা ডেল টি সময় অবকাশে ডিসপ্লেসমেন্টটা যদি ডেল এল হয়, তাহলে তাৎক্ষণিক বেগকে লিখতে পারবো লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এল বাই ডেল টি সমান কি লিখতে পারবো? ডিএল বাই ডিটি। এটাকে বলবো তাৎক্ষণিক ভেলোসিটি। অর্থাৎ কোনো বস্তু কণার কোনো এক অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে অতিক্রান্ত সরণের হারকে, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত সরণের হারকে, ওই সরণের হারের সীমাস্ত মানটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সেক্ষেত্রে ক্ষুদ্র মুহূর্তের ভেলোসিটিটাকেই বলবো আমরা তাৎক্ষণিক ভেলোসিটি। এবার এই যে দ্রুতি আর বেগ ব্যাপারটা পড়লাম, এক্ষেত্রে এদের কিছু পার্থক্য রয়েছে, যেগুলো আমরা অলরেডি দ্রুতি বেগ সম্পর্কে বললাম, ওগুলাই পার্থক্যতে লিখতে পারবো যে দ্রুতি ও বেগে ক্লাস 9-এ খুব দিত এগুলো কোশ্চেন পার্থক্য। এখন শুধু আমি জাস্ট তোমাদের মনে করাচ্ছি ঘটনাগুলো। দ্রুতি দেখলাম যে সময়ের সাপেক্ষে দূরত্ব অতিক্রম করার হারকে বলা হয় দ্রুতি, আর সময়ের সাপেক্ষে সরণের হারকে বলা হয় বেগ। দ্রুতি হচ্ছে 1 নম্বর পার্থক্য, সংজ্ঞা দিয়ে দিলে। 2 নম্বর, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ এর শুধু মান আছে, অভিমুখ নেই। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ এর মান এবং অভিমুখ 2 আছে। এইগুলো ইম্পর্টেন্ট পার্থক্য। এবার অনেক কিছু পার্থক্য লেখা যায়, যে কোনো বস্তু কণার যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, তবে তার দ্রুতি কিন্তু শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। অর্থাৎ কোনো বস্তু কণা, আর এগুলোও বলতে পারা যায় যে কোনো বস্তু যদি সমদ্রুতি সম্পন্ন হয়, তাহলে সমবেগ সম্পন্ন হতেও পারে, নাও হতে পারে। কারণ কোনো একটা বস্তু যদি এরকম বৃত্তাকার পথে গতিশীল হয়, কোনো একটা রেডিয়াসকে কেন্দ্র করে, তাহলে দেখো যে এই পয়েন্টে, এ পয়েন্টে যখন আছে তখন এর অভিমুখটা এই দিকে, যখন এখানে অপর একটা পয়েন্ট বি নিলাম তখন এইখানে, অপর একটা পয়েন্ট সি নিলাম তখন এই, অর্থাৎ বৃত্তের স্পর্শক বরাবর ভেলোসিটির অভিমুখটা কি হচ্ছে, তার মানে প্রতি মুহূর্তে বদল ঘটছে। কিন্তু যদি এর একটা ইউনিফর্ম স্পিড নিয়ে যেতে পারে, কিন্তু ভেলোসিটিটা কিন্তু ইউনিফর্ম হয় না। কেন আমরা ইউনিফর্ম স্পিড তখনই বলবো, ম্যাগনিটিউড, ডিরেকশন দুটোই যদি একই সঙ্গে ধ্রুবক হয়, অপরিবর্তিত থাকে, তখনই তাকে বলবো সমবেগ বা ইউনিফর্ম স্পিড। কিন্তু এখানে দেখছি ভেলোসিটি না, ম্যাগনিটিউডটা অপরিবর্তিত আছে, কিন্তু প্রতি মুহূর্তে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, বলে এটাকে বলবো অসমবেগ। ওই জন্য বলা হয় যে সমবেগ, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হতেও পারে, নাও হতে পারে। কখন হবে? দেখা গেল কোনো একটা বস্তু সমদ্রুতিতে একটা সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে, সেক্ষেত্রে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হবে। কিন্তু যদি বস্তুটা বৃত্তাকার পথে গতিশীল হয়, তবে সমদ্রুতি সম্পন্ন কিন্তু সমবেগ সম্পন্ন নয়। আবার কোনো বস্তু যদি সমবেগ সম্পন্ন হয়, তাহলে সমদ্রুতি সম্পন্ন হবে। 4 নম্বর পার্থক্য গেল, 3 গেল, হয়তো 3, 4 নম্বর এরকম বলতে পারি যে কোনো বস্তু কণা দ্রুতি কখনো শূন্য হয় না, কিন্তু বেগ শূন্য হতে পারে। যেমন এই যে বৃত্তাকার পথে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে আসলো। এবার দ্রুতির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু যেহেতু শূন্য হয় না, বলে দ্রুতি কখনো শূন্য হয় না। কিন্তু গতিবেগের ক্ষেত্রে মোট অতিক্রান্ত সরণটা কি হয়? শূন্য হয়, বলে দ্রুতি ভেলোসিটিটাও কি হয়? শূন্য হয়। এগুলা কিছু পার্থক্য রয়েছে। যেমন যে তাৎক্ষণিক, যে আর একটা জিনিস, যে কোনো একটা বস্তুর
তার মানে গড় বেগ শূন্য হতে পারে কিন্তু গড় দ্রুতি শূন্য হতে পারে না। এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। আর একটা কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের একটু রয়েছে, সেটা হচ্ছে ত্বরণ। একটু বলে দিই, ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণ অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার ভেলোসিটির হারটাকে বলা হয়, অর্থাৎ ভেলোসিটি অর্থাৎ বেগের হারকে, সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার বেগের হারকেই বলা হয় ত্বরণ। এবার ত্বরণ ব্যাপারটা কি, অর্থাৎ কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলতে থাকে, ক্রমবর্ধমান বেগ নিয়ে চলতে থাকে, তবে বস্তু কণার বেগ বৃদ্ধির হারটাকে বলা হয় ত্বরণ। আর একটা রয়েছে সঙ্গে সঙ্গে মন্দন বা ডিসিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশন। মন্দন ব্যাপারটা কি, যে সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার বেগ হ্রাসের হারটাকে বলা হয় মন্দন। উদাহরণ হিসাবে যদি আমি বলি যে গোলাপগঞ্জ থেকে একটা বাস ধরে নাও আসছে, শাহবাজপুরে প্যাসেঞ্জার নেওয়ার জন্য কি হয়, আস্তে আস্তে ওর ভেলোসিটিটা কি করে, কমাতে থাকে। ভেলোসিটি যদি সময়ের সাপেক্ষে কমে তবে সেটার নাম হলো মন্দন। এবার যে প্যাসেঞ্জার তোলা হয়ে গেল, বাসটা কি করে আস্তে আস্তে ভেলোসিটিটাকে কি করে, বৃদ্ধি করে। সেক্ষেত্রে ভেলোসিটি যদি সময়ের সাপেক্ষে বৃদ্ধি পায় তবে সেটাকে বলবো ত্বরণ। অর্থাৎ মন্দনকে বলা হয় ত্বরণের ঋণাত্মক কোয়ান্টিটি। ওই জন্য মন্দনকে অনেক সময় ঋণাত্মক ত্বরণ হিসাবেও উল্লেখ করা হয়। ত্বরণের ক্ষেত্রে মনে রাখবে যে ভেলোসিটির অভিমুখটা সাধারণত যেই অভিমুখে হয়, ত্বরণের অভিমুখটা সেই দিকেই হয়, কিন্তু মন্দনের অভিমুখটা কি হয়, তার বিপরীত দিকে হয়। কেমন, যে যদি আমি বলি যে কোনো বস্তু কণা প্রথমে কোনো এক সময় ধরছি যে এখন কোনো এক সময়ে ভেলোসিটিটা হচ্ছে বলছি 5 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পরে ভেলোসিটিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার ত্বরণ যখন বের করব, ত্বরণ তখন হচ্ছে অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ, অর্থাৎ 10 মাইনাস 5 বাই যে সময়ের ব্যবধানে হলো। ধরে নাও আমি বলছি এটা যে 3 সেকেন্ড সময়ের ব্যবধানে হলো, কিংবা 5 সেকেন্ড সময়ের ব্যবধানে যদি বলি তাহলে 5 বাই কি হয়ে গেল 5। এক্ষেত্রে ত্বরণটা কি হলো 1 মিটার পার সেকেন্ড হলো। এবার যদি আমরা মন্দনের কথা বলি, মন্দন বা ডিঅ্যাক্সিলারেশন, তাহলে এখানে কি প্রাথমিক গতিবেগ মাইনাস অন্তিম গতিবেগ, অর্থাৎ 5 মাইনাস 10 বাই 5, তখন চলে আসবে -1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হলো +1 মিটার পার সেকেন্ড, এখানে হলো -1 মিটার পার সেকেন্ড। ওই জন্য কি বলা হয়, মন্দনকে ত্বরণের ঋণাত্মক কোয়ান্টিটি বলা হয়। অর্থাৎ ত্বরণ যদি লিখি যে ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, সেটাই হচ্ছে কি আমাদের ত্বরণ। বেগের পরিবর্তন অর্থাৎ অন্তিম ভেলোসিটি v2 মাইনাস প্রাথমিক ভেলোসিটি v1 বা একটা সময়, এটা হচ্ছে। এবার এর যদি ইউনিট বের করি, ভেলোসিটির যেটা ইউনিট সেটা সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড, আর নিচে আবার সেকেন্ড, তাহলে কি হয়ে যাবে সেমি পার সেকেন্ড স্কয়ার। এসআইতে যদি করি তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, এফপিএস এ করি তাহলে কি হয়ে যাবে ফিট পার সেকেন্ড স্কয়ার। জাস্ট এগুলা জিনিস একটু জেনে নেবেন। ডাইমেনশন যদি বের করি তাহলে ভেলোসিটির জন্য ডাইমেনশন হচ্ছে lt-1, আবার টাইম, তাহলে কি হয়ে যাবে lt-2। এটা হচ্ছে ত্বরণের ডাইমেনশন, যেগুলো আমি ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম। তাহলে ভেলোসিটিতে না, ত্বরণের ডাইমেনশন হচ্ছে lt-2। ডাইমেনশন হলো ইউনিট হলো ত্বরণ, অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু একটা ভেলোসিটি একটা ভেক্টর ঢুকে গিয়েছে বলে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবার ত্বরণের ক্ষেত্রেও আমরা একটু দেখব যে তাৎক্ষণিক ত্বরণ কি, অর্থাৎ কোন বস্তু কণার কোন এক মুহূর্তের ত্বরণকে বলবো আমরা তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ বললাম যে কোন বস্তু কণার কোন এক মুহূর্তের গতিবেগকেই বলা হয়, কোন এক মুহূর্তের
গতিবেগ পরিবর্তন, কোনো এক মুহূর্তের ত্বরণকেই বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। যদি কলনবিদ্যার সাহায্যে এটা প্রকাশ করি, যে ধরে নাও যে ডেল টি সময় অবকাশে ভেলোসিটির পরিবর্তনটা হচ্ছে ডেল ভি, তাহলে তাৎক্ষণিক ত্বরণ সমান লিখতে পারবো লিমিট ডেল টি, মানে টাইমটা কি হবে, জিরোর কাছাকাছি, তাহলে ডেল ভি বাই ডেল টি, না ডেল টি, তাহলে এটাকে কি লিখতে পারবো ডিভি বাই ডিটি, এটাকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। এটাকে আবার এইভাবেও লিখতে পারা যায় যে ডি2 এস বাই ডিটি স্কয়ার, এভাবেও লেখা যায়। অর্থাৎ ত্বরণকে যদি দুবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পাওয়া যায়। একবার করলে ভেলোসিটি, দুবার করলে ত্বরণ, যেগুলো আমি ক্যালকুলাস পড়ানোর সময় বলছিলাম, ওই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। এবার সমত্বরণ আর অসমত্বরণ। সমত্বরণ অর্থাৎ যদি নির্দিষ্ট সময় ব্যবধানে বেগের পরিবর্তনটা যদি নির্দিষ্ট হয় তবে বলবো সেটাকে সমত্বরণ। অসমত্বরণ নির্দিষ্ট সময় ব্যবধানে বেগের পরিবর্তনটা যদি নির্দিষ্ট না হয়, ভিন্ন ভিন্ন হয়, তবে সেটাকে বলবো অসমত্বরণ বা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। যেমন ধরে নাও যে সমত্বরণের উদাহরণ, যেমন কোনো বস্তুকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয় তবে সেটা সমত্বরণেই নামে, যেটা আমরা সাধারণত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলি, এটা সমত্বরণে নামছে। অসমত্বরণ যদি নির্দিষ্ট সময়ে ভেলোসিটির পরিবর্তনটা সমান না হয়, সমান সময়ের ব্যবধানে ভেলোসিটির পরিবর্তন সমান না হয়, তবে এটাকে বলবো অসমত্বরণ। তাহলে সমত্বরণ, অসমত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, এই ব্যাপারগুলো হলো মন্দন বুঝিয়ে দিয়েছি। এবারে একটু দেখো যে অভিকর্ষজ ত্বরণ, আরেকটা ত্বরণের সঙ্গে পরিচিত হব, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কর্ষজ ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে সাধারণত জি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো বস্তুকে অবাধে যদি ফেলে দেওয়া হয় তবে বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। যেমন আমাদের পৃথিবীর ক্ষেত্রে এই অভিকর্ষজ ত্বরণটা 9.8 বা 980 মিটার পার সেকেন্ড স্কয়ার কিংবা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়, অ্যাপ্রক্সিমেট কাছাকাছি। এবার এই ত্বরণের তাহলে ইউনিট ডাইমেনশন এগুলো দেখলাম। এবার এগুলো থেকে কিছু ভেতরের কোশ্চেন একটু বলে দিই। সমত্বরণ, অসমত্বরণ, গড় ত্বরণ, এই ব্যাপারগুলো, তাৎক্ষণিক ত্বরণ ব্যাপারগুলো আলোচনা করা হলো। এবার আমরা আলোচনা করব কিছু কোশ্চেন, এরকম কিছু কোশ্চেন দিতে পারে, নাইনে খুব হতো এইরকম কোশ্চেনগুলো, এখন নাও হতে পারে। যে হয়তো বললো এমন দুটি ভৌত রাশির নাম করো যাদের একক এবং মাত্রা একই কিন্তু একটা স্কেলার অপরটা ভেক্টর, সেটা কি দ্রুতি আর বেগ, কিংবা সরণ আর বেগ বলতে পারবো না, সরণ আর দূরত্ব বলতে পারবো, দুটো পেয়ার, দুটো জোড়া, একটা সরণ আর একটা দূরত্ব বলতে পারবো। দেখলাম দূরত্ব হচ্ছে স্কেলার, সরণ হচ্ছে ভেক্টর, কিন্তু এরও একক মিটার, এসআইতে এরো মিটার, এরো ডাইমেনশন এল, এরো ডাইমেনশন এল। আর একটা হচ্ছে দ্রুতি, একদিকে লিখি ভেলোসিটি মানে বেগ, আর একটা হচ্ছে দ্রুতি। দুটোই, দ্রুতি হচ্ছে স্কেলার আর বেগ হচ্ছে ভেক্টর, কিন্তু দুটোরই ডাইমেনশন হচ্ছে LT-1, দুটোরই সিজিএস ইউনিট হচ্ছে সেমি পার সেকেন্ড, এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এমন দুটি ভৌত রাশির নাম করো যাদের একক এবং মাত্রা একই কিন্তু একটা স্কেলার অপরটা ভেক্টর, তখন দ্রুতি বা বেগ বা দূরত্ব আর সরণ বলতে পারি। এবার এখান থেকে আরো যদি একটু ভেতরের কোশ্চেন যদি জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ বেগ ব্যাপারটা দেখলাম, দ্রুতি দেখলাম, ডাইমেনশন দেখলাম। এবার আরেকটা বললাম যে এখান থেকে এরকম কোশ্চেন যে এমন একটা ভৌত রাশির নাম করো যেখানে দুটোই ভেক্টরের সমন্বয়ে গঠিত কিন্তু নিজে একটা স্কেলার, সেটা বললাম কার্য, বল ইনটু সরণ। বল এবং সরণ উভয়ই ভেক্টর কিন্তু কার্য নিজে একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু সাধারণত দেখলাম যে কোনো একটা রাশির মধ্যে ভেক্টর ঢুকে গেলে রাশিটা ভেক্টরই হয়। তাহলে এই যে জায়গাগুলো জাস্ট আমি বলে দিলাম যে তাহলে চারটা ফিজিক্যাল ভৌত রাশি সম্পর্কে পরিচয় নিলাম: দূরত্ব, সরণ, বেগ না দ্রুতি, দূরত্ব, সরণ, বেগ
না দ্রুতি, বেগ আর ত্বরণ আর মন্দন, 5-6টা ভৌত রাশি সম্পর্কে এদের কোনটার সিজিএস ইউনিট, এসআই ইউনিট, ডাইমেনশন, সংজ্ঞা, তাৎক্ষণিক ত্বরণ, এই সমস্ত জিনিস নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমাদের ঋজু গতির সমীকরণ নিয়ে আলোচনা হবে, যেগুলো আমাদের এইচএস এর কোশ্চেন কিংবা 11-এর কোশ্চেন। এগুলো তোমরা জাস্ট একবার করে আমি তোমাদের মনে করিয়ে দিলাম, তেমন কিছু জিনিস না, একবার করে শুধু তোমরা বইটা পড়ে নেবে, এগুলো রেডি করে নেবে। হ্যাঁ, যেখানে এগুলোতে শুধু আমাদের বেশি কাজে লাগবে এই যে তাৎক্ষণিক স্পিড, তাৎক্ষণিক ভেলোসিটি, তাৎক্ষণিক ত্বরণ, এই জায়গাগুলো কেমন করে ডেরিভেটিভ করে, ওগুলো কাজে লাগবে। ওই জায়গাগুলো একটু দেখে নাও। এখান থেকে আমি আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।